নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিম কোর্টের একটি বক্তব্য নিয়ে আজ আলোচনা করব, মন দিয়ে শুনতে থাকুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে গিয়েছিলেন রক্ষা কবচের জন্য, যাতে তিনি অ্যারেস্ট না হন। কিন্তু কারণটা কি ছিল? তিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে জনসভায় হুমকি দিয়েছিলেন এবং বাঙালিকে তিনি হুমকি দিয়েছিলেন 4 তারিখের পর তিনি দেখে নেবেন। এটাই ছিল ইস্যু। সুপ্রিম কোর্টের বক্তব্য, ভোটের রেজাল্ট যদি অন্যরকম হতো তাহলে কি হতো? অভিষেক বাবু কোনো উত্তর দেননি। আমি সেই আলোচনায় আসতে চাইছি যে ভোটের রেজাল্ট যদি তৃণমূল কংগ্রেস জিতত তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কি দাঁড়াতো। তার সহজেই অনুমেয় প্রতিটি পার্টি অফিস, যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গুলো খুলছে, তাতে কি পাওয়া যাচ্ছে? নানা রকমের অস্ত্রশস্ত্র, হোমমেড অস্ত্রশস্ত্র আর সাদা থান। বোঝা যায় তৃণমূল কংগ্রেস আবার যদি ক্ষমতায় আসতো তাহলে পশ্চিমবঙ্গের জনসাধারণ কোথায় যেত? ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছেন ডিজে বাজিয়ে দেব, অর্থাৎ তিনি লাশের পাহাড় তৈরি করতেন। অস্ত্রশস্ত্রগুলো পার্টি অফিসে পাওয়া যাচ্ছে, বোমা, বন্দুক, সেসব বিভিন্ন জায়গা থেকে, বাঁশ বাগান, আম বাগান, বিভিন্ন জায়গা থেকে মিলছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতো তাহলে পশ্চিমবঙ্গবাসীর কপালে খুবই দুঃখ ছিল। এটা একদম সত্যি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টিমটা তৈরি করেছিলেন তার নমুনা যদি আপনারা দেখেন, এক বিডিও সাহেব তিনি মার্ডারের সাথে যুক্ত, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, নাম তার প্রশান্ত বর্মন। তিনি সাদা খাতা জমা দিয়ে তিনি বিডিও হয়েছিলেন। নাম্বার পেয়েছিলেন 0, কিন্তু তিনি হয়ে গেলেন প্রথম। এছাড়া শানু বক্সি যে মহিলার নাম উঠে আসছে, তিনিও নাকি সাদা খাতা জমা দিয়ে এই চাকরিগুলো পেয়েছেন। কার দয়ায়, কার বাদান্যতায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি যে টিমটা তৈরি করেছিলেন, এই টিমের প্রত্যেকটা ক্যারেক্টার চুরি জোচ্চুরির সাথে যুক্ত। তৃতীয় মেধা, চতুর্থ মেধার ছাত্রছাত্রীকে ভালো ভালো জায়গায় পজিশন করে দিয়ে তিনি তার রাজত্ব কায়েম করেছিলেন। কোনো কোনো পার্টি অফিসে মেয়েদের শাড়ি, অন্যম, এইসব জিনিস পাওয়া যাচ্ছে। সহজেই অনুমেয় ওই পার্টি অফিসে এতদিন ধরে কি চলতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গটাকে নিজের সম্পত্তি, নিজের বাবার সম্পত্তি বলে মনে করতেন। তিনি ডন। আপনারা নিশ্চয়ই জানেন, অসময়ে যদি কোনো ফল পাকাতে হয় তো আমরা কার্বাইডের ব্যবহার করি। কিন্তু তৃণমূল কংগ্রেসের সুসময়ে, অর্থাৎ তৃণমূল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে এসে গেছে, সেই সময় তিনি প্যারাশুটে করে নামলেন ব্রিগেডের জনসভায়। অর্থাৎ উনি সুসময়ে কার্বাইড দিয়ে পাকা ফল, যে ফলটা পেকে গেছে তাতে যদি আপনি কার্বাইড দেন কি হবে? ফলটা পুরোপুরি নষ্ট হয়ে পচে যাবে, আরো কিছু ফলকে সাথে নষ্ট করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেরকমই একটা ফল, এই পার্টির সুসময়ে কার্বাইডে পাকানো ফল। প্রতিটা তার যদি পদক্ষেপ আপনি লক্ষ্য করেন,
প্রত্যেকটা দুর্নীতির সাথে, প্রত্যেকটা কয়লা চুরি, বালি চুরির সাথে প্রত্যক্ষভাবে উনি যুক্ত ছিলেন। তার কারণ তিনি একজন সাংসদ হিসেবে যেটুকু ভাতা পান বা বেতন পান, তাতে তার এই 17খানা সম্পত্তি তৈরি হয় কিভাবে? তার জীবনযাপন, এটাও আমরা শুনেছি যে তার যে চেহারাটা ছিল, অর্থাৎ 12 সালে যখন উনি পার্টির সাথে যুক্ত হন, তখন তার যে চেহারাটা ছিল, সেটাও নাকি প্লাস্টিক সার্জারি করে এই নতুন চেহারায় উনি পরিবর্তিত হয়েছেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এমন কোনো ডাক্তার নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রিটমেন্ট করতে পারে, কারণ ভারতবর্ষে সেই ব্যবস্থাটাই নেই যে এ ক্লাস ক্যাটাগরির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্রিটমেন্ট কোনো ডাক্তার করতে পারেন। তার জন্য তিনি বারে বারে যে কোনো সমস্যাতেই তিনি ছুটে যান বিদেশে। তার পিসিমণি, আমাদের সকলের প্রিয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও গত 21 সাল নির্বাচনে আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরে তার পায়ে চোট এসেছিল। তা যে কারণেই হোক, তদন্ত সাপেক্ষ, 5 বছর অতিবাহিত, তদন্ত শেষ হয়নি, কিন্তু চোটটা হয়তো সত্যি ছিল, কতটা সত্যি ছিল তাও আমরা জানিনি। কিন্তু আমার বলার জায়গাটা হচ্ছে, পূর্ব মেদিনীপুরে ওই পায়ে সামান্য চোটের কোনো ডক্টর ছিলেন না, বা ওই পায়ের চোটের ট্রিটমেন্ট করার মতো কোনো হসপিটাল ছিল না। হয়তো পূর্ব মেদিনীপুরবাসীর যার যাই ঘটুক, তাদের ওইখানে স্থানীয় হসপিটালে ট্রিটমেন্ট হয়, কিন্তু উনি মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার পায়ের ট্রিটমেন্ট ওখানে সম্ভব নয়। কারণ দুটো, হয় ডাক্তাররা, কোনো হসপিটালে হয়তো ডাক্তারই ছিল না, যদি ডাক্তার না থাকে তার দায় কিন্তু ওই পূর্বতন মুখ্যমন্ত্রীকেই নিতে হবে, কারণ এত তো মানুষের তার ট্রিটমেন্টটা হচ্ছে কেমন করে? ওই গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের দ্বারা। নতুবা ওনার পায়ে কিছুই হয়নি, তাই তিনি কলকাতায় ফিরে এসেছিলেন। সে যাই হোক, পিসি ভাইপোর প্যাটার্ন সিস্টেমটা কিন্তু অনেকটা একই রকম। ভাইপোর যে টিমটি তৈরি করেছিলেন, পরিষ্কার কথায় টোটালি পা থেকে মাথা পর্যন্ত জালি আদ্যের নিয়ে তিনি টিমটা তৈরি করেছিলেন, যাতে সব সময় ওই লোকগুলো ওনার তল্পিবাহক হয়ে থাকে, এবং তাতে তিনি সফলও হয়েছিলেন। কারণ আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যে টিমটা তার সাথে ছিল, মানে যেসব নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই ছিল, তাদের আত্মীয় পরিজন হয়তো এই পার্টিটা করতে গিয়ে শেষ হয়ে গেছে, যেটুকু সম্পত্তি ছিল সেটা শেষ করে ফেলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলটাতে আসার পর থেকে তারাও অভিষেক বাবুকে সবসময়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে তথস্থ থাকেন, প্রয়োজনে তার পায়ে হাত দিয়ে তারা প্রণাম করেন। অর্থাৎ 60, 70, 80 বর্ষীয় যে নেতা নেত্রী, তারা এই 35, 37 বছর অভিষেকের পায়ে ধরে কাজ করতে হতো। কারণ প্রকৃত যদি রাজতন্ত্র বলেন, আমরা দাস বংশ দেখেছি, আমরা মুঘল বংশ দেখেছি, তারাও এই ভারতবর্ষে শাসন করে গেছে, কিন্তু প্রকৃত যদি রাজতন্ত্র বলেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমাদের পশ্চিমবঙ্গবাসী রাজতন্ত্রের সংজ্ঞাটা শিখল। তো আমরা এত কথা বলছি কেন? মাননীয় আদালত বলেছেন, যদি
ফলটা অন্যরকম হতো, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতো, তাহলে পশ্চিমবঙ্গবাসীর কপালে কি পরিমাণ দুর্দশা! পরিষ্কার এক কথায় পশ্চিমবঙ্গে অমুসলিম সম্প্রদায়ের মানুষের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো ভাবলে শিউরে উঠবেন। অস্ত্র শস্ত্র রেডি, বোমা বন্দুক রেডি, থান কাপড় রেডি, রক্ত গঙ্গা বইতে পশ্চিমবঙ্গে। তাই অমুসলিম ভাই বন্ধু বাবা মাদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আপনাদের কাজ যে শেষ হয়ে গেছে এ কথা কিন্তু ভাববেন না। ইউনিটি বাড়ান, যে একতা আপনারা দেখিয়েছেন হিন্দুরা, সেই একতা আরো বৃদ্ধি করুন। আগামী দিন সুস্থভাবে আপনি বাঁচতে পারবেন, আপনার সন্তান সন্ততি বাঁচতে পারবে। না হলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মতো নেতাদের হাতে, তার কর্মীদের হাতে একদিন আপনারা শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে যাবেন, ফিরে আসার সম্ভব নয়। তাই যে ইউনিটি আপনারা দেখিয়েছেন সেই ইউনিটি আপনারা বজায় রাখুন এবং ভ্রাতৃত্ববোধ বাড়ান। আগামী দিন আপনার মঙ্গল হবে, রাজ্যের মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে এবং আপনার আগামী তাদেরও মঙ্গল হবে। যাই হোক, এই ঐক্য অটুট থাকুক। বন্দে মাতরম। জয় হিন্দ। এখানে শেষ করছি।